তিনি ছিলেন মজলুম জননেতা, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর, কৃষক শ্রমিকের অগ্রদূত। ব্রিটিশ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ তিন রাষ্ট্রের সমানভাবে প্রভাব বিস্তারকারী এক কিংবদন্তি নেতা। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব তার জন্ম থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং শেষ জীবন পর্যন্ত তার অবদান। শৈশব ও কৈশোর। 1880 সালের 12ই ডিসেম্বর পাবনা জেলার সায়াধনগড়া গ্রামে জন্ম নেন আব্দুল হামিদ খান ভাসানী। ছোটবেলায় মহামারীতে পিতামাতা ও দুই ভাইকে হারিয়ে একেবারে অনাথ হয়ে যান। ভাগ্যের নির্মম পরিহাসের মধ্যেও তিনি শিক্ষা অর্জন চালিয়ে যান। অল্প বয়সেই তিনি ধর্মচর্চা, ইসলামী শিক্ষা ও সামাজিক সেবায় মনোনিবেশ করেন। ইরাক থেকে আগত আলেম নাসির উদ্দিন বাগদাদির সান্নিধ্যে এসে ধর্মীয় চেতনার পাশাপাশি রাজনৈতিক চেতনারও বীজ রোপিত হয় তার মনে। রাজনীতিতে প্রবেশ ও অসহযোগ আন্দোলন। 1919 সালে কংগ্রেসে যোগ দিয়ে অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি। 10 মাস কারাবাসও করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বক্তৃতা তাকে প্রভাবিত করে এবং আন্দোলনের পথ দৃঢ় করে তোলে। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন মানুষের জন্য একজন নিরলস সংগ্রামী। 1926 সালে স্ত্রী আলেমা খাতুনকে নিয়ে আসামে গিয়ে কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। এখান থেকেই তিনি পরিচিতি পান মাওলানা ভাসানী নামে। কৃষক শ্রমিকের আন্দোলন ও পাকিস্তান গঠন। 30 দশকে তিনি গড়ে তোলেন কৃষক সম্মেলন। শত শত কৃষক তার ডাক শুনে জড়ো হতেন। মুসলিম লীগে যোগ দিয়ে আসামে বাঙাল খেদাও আন্দোলনের বিরুদ্ধে তিনি দাঁড়ান। পাকিস্তানের আন্দোলনের সময়ও তিনি ছিলেন অগ্রণী। 1947 সালে দেশ ভাগের পর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন এবং পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হয়ে ওঠেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা। 1949 সালে ঢাকার রোজ গার্ডেনে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সভাপতি হন মাওলানা ভাসানী আর যুগ্ম সম্পাদক ছিলেন তরুণ শেখ মুজিবুর রহমান। এখান থেকেই জন্ম নেয় পরবর্তী স্বাধীনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম। খাদ্য আন্দোলন, ভুখা মিছিল, গ্রেপ্তার ও কারাবাস, সবকিছুতেই তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। কাগমারি সম্মেলন ও লাল মাওলানা। 1957 সালের কাগবারি সম্মেলনে তার বিখ্যাত উক্তি ওয়া আলাইকুম আসসালাম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি তার বিদ্রোহী বার্তা হিসাবে ইতিহাসে অমর হয়ে আছে। তিনি প্রকাশ্যে মাওবাদী আদর্শ গ্রহণ করেন এবং হয়ে ওঠেন লাল মাওলানা। কৃষক শ্রমিকের অধিকার আদায়ে তিনি চীনপন্থী রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন। তিনি বিশ্বাস করতেন পূর্ব পাকিস্তান কখনোই পশ্চিম পাকিস্তানের দমন শোষণের মধ্যে টিকে থাকতে পারবে না। 60-এর দশক ও স্বাধীনতার দাবি। 60-এর দশকে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকেন মাওলানা ভাসানী। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হলে প্রতিবাদ করেন। 1970 সালের নির্বাচনের প্রাক্কালে তিনি সরাসরি বলেন, স্বাধীন পূর্ব পাকিস্তান চাই। এভাবেই তিনি হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের পূর্বসূরি কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধকালীন ভূমিকা। 1971 সালে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ চলাকালে তিনি ভারতে আশ্রয় নেন। কলকাতার কোহিনূর প্যালেসে অবস্থানকালে মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন তিনি। তাজউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতাদের পরামর্শ দিতেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের বর্বরতা তুলে ধরতে তিনি বার্তা পাঠান যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনে। তার দৃঢ় আহ্বান ছিল, বাংলাদেশের স্বাধীনতা ব্যতীত আর কোনো সমাধান গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার পরবর্তী জীবন। 1972 সালে তিনি স্বদেশে ফিরে আসেন। বাংলাদেশের গঠনে সরকারকে সমর্থন করলেও ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির বিরোধিতা করেন। 1973 সালে খাদ্যের দাবিতে আবারও অনশন ও ধর্মঘট করেন। জীবনের শেষ প্রহরে 1976 সালে ফারাক্কাবাদের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন সংগ্রামী, আপোষহীন এক নেতা। মৃত্যু ও উত্তরাধিকার। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে মৃত্যুবরণ করেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। লাখো মানুষ অংশ নেয় তার জানাজায়। আজও তার কণ্ঠস্বর ধ্বনিত হয় অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়িত মানুষের অধিকারের পক্ষে। মাওলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি ছিলেন কৃষক শ্রমিকের মুক্তির প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার পূর্বাভাস দাতা আর নিপীড়িত মানুষের অশেষ অনুপ্রেরণা। ইতিহাস তাকে চিরকাল মনে রাখবে মজলুম জননেতা হিসাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।